নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরও একটা রোমাঞ্চকর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই অলৌকিকের প্রায় প্রতিটা এপিসোডই ভৌতিক আর দৈবিক মিলিয়ে তৈরি হয়। ভৌতিক ঘটনা আগে শোনাই আর দৈবিক ঘটনা পরে, কারণ আমি মনে করি দিনের শেষে কেউ ভয়, টেনশন বা নেগেটিভিটি নিয়ে ঘুমোতে না যাক। যার শেষ ভালো তার সব ভালো, তাই দিনের শেষটা ভগবানকে দিয়ে হোক। তাছাড়া কোন দিন কার জীবনের শেষ দিন তা তো আমরা কেউই জানি না। যদি এটাই আমার জীবনের শেষ দিন হয়, তাহলে শেষ কাজটা কেন নেগেটিভ হবে? পজিটিভ হোক, ভূত নয় ভগবান দিয়ে হোক। আমার এই মনোবৃত্তি ঠিক না ভুল তোমরা প্লিজ কমেন্টে জানিও সবাই। তবে আজ যেহেতু এটা বছরের প্রথম এপিসোড, তাই এর শুরুটা আজ আর ভৌতিক দিয়ে নয়, দৈবিক দিয়ে শুরু করব। যার ঘটনা তোমাদের এখন শোনাবো ওর নাম সুপ্রিয়া দাস। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে এত সুন্দর একটা ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। আর বন্ধুরা, তোমরা কিন্তু চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে তাও করে দাও, যাতে প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক এবং ভৌতিক ঘটনা তোমরা শুনতে পারো। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ অনেকদিন বাদে তোমায় একটা ঘটনা শেয়ার করছি। আমার কাকার বাড়ি ত্রিপুরার আগরতলা চম্পাইনগর। লতা পাতা জঙ্গলে ঘেরা খুব সুন্দর একটা গ্রাম। তোমার কাকার মেয়ে যখন খুব ছোট, ওই 5-7 বছর মতো ওর বয়স, তখনও এলাকার আরো কয়েকটা মেয়ের সাথে জঙ্গলে যেত কাঠ কাটার কুড়োতে। এমনই একদিন ও গিয়েছিল জঙ্গলে, কিন্তু কোনো কারণে দলছুট হয়ে ও একা পড়ে যায়। ওইটুকু বাচ্চা বুঝতে পারছে না তখন কোন দিকে যাবে, রাস্তা হারিয়ে ফেলেছে, কাউকে দেখতে পাচ্ছে না। ও তো তখন খুব ভয় পেয়ে যায়। সাপ, কোপ, জঙ্গলি জন্তু জানোয়ারেরও কোনো অভাব নেই। এই জন্য ও তখন ভয়ে কাঁদতে থাকে। এমন সময় ও একজন মহিলাকে দেখতে পায়। লাল পাড়ের একটা শাড়ি পরা, চুল ছাড়া, ওর সামনে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ওনাকে দেখে ও তখন মনে একটু সাহস পায়। ওনার পেছন পেছন এরপর হাঁটতে থাকে দিদি। এভাবে কিছুটা আসতেই আবারও দেখে যে মহিলাটা তো আর নেই। চোখের পলকে কোথায় যেন মিলিয়ে গিয়েছেন উনি। তো ও তো তখন আবারও দিশেহারা হয়ে পড়ে যে এবারও কোন দিকে যাবে। হঠাৎই আবার দেখে কিছুটা দূরে আবার সেই মহিলা সেইভাবে হেঁটে যাচ্ছে। তখনও দৌড়ে গিয়ে আবারও ওনার পিছু নেয়। এরকম 2-3 বার হয়েছে। বারবার করে সেই মহিলা ওকে দেখা দেয় আর বারবার করে মিলিয়ে মিলিয়ে যায়। আসলে উনি ওকে পথ দেখিয়ে দেখিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসতে সাহায্য করছিলেন। উনি যে কে ছিলেন ও সেটা তখনও বোঝেনি। বাচ্চা মেয়ে, বোঝার কথাও তো নয়। তো এভাবে উনি ওকে জঙ্গলটা পার করে দিলেন। তারপর ও বাড়িতে চলে এলো। বাড়িতে এসে যখন ঘটনাটা বলল, বাড়ির লোকেরা কিছু বোঝেনি, ভেবেছিল যে কোনো সাধারণ মহিলা হবে, জঙ্গলে কোনো দরকারে গিয়েছিল। তো এরপর একদিন রাতে মা বিপত্তারিণী আমার দিদিকে স্বপ্নে দেখা দিলেন। চতুর্ভুজা কৃষ্ণবর্ণা সিংহের ওপরে বিরাজিতা। তিনি ওকে বলছেন, সেদিন যে তোকে অতবার করে আমি দেখা দিলাম, তুই আমাকে চিনতে পারলি না? আমি যে মা, মা বিপত্তারিণী। পরদিন এই স্বপ্নের কথা দিদি জানায় কাকিকে।
কাকি তবুও কোনো আমল দেয়নি ব্যাপারটায়। শেষমেশ একদিন মা স্বয়ং দিদির ওপরে ভর করলেন। দিদির কণ্ঠে উচ্চারণ করলেন স্বঘোষিত বাণী, আমায় রাখ এখানে, তোদের মঙ্গল হবে, সকলকে সকল বিপদ থেকে উদ্ধার করব আমি, আমি মা বিপদ তারিণী। তারপর থেকেই ওদের বাড়িতে মা পূজিতা হলেন। এখনো মাঝে মাঝে দিদি ভরে পড়ে, মা আসেন ওর মধ্যে। দূর দূরান্ত থেকে কত মানুষ আসে তাদের বিপদ আপদ সমস্যা নিয়ে। তাদের সেই বিপদ আপদ থেকে উদ্ধার করেন মা, মুক্তির পথ বলে দেন। এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, জয় মা বিপত্তারিণী। এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করার জন্য সীমা দেবনাথ কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমরাও তোমাদের জানা ঘটনা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, লিখতে পারলে লিখে, নাহলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো বাবু, আমি ইছাপুর থেকে তোমার সীমা দেবনাথ কাকিমা। কিছুদিন আগে কিছু ভৌতিক ঘটনা তুমি পাঠাতে বলেছিলে সবাইকে, সেই থেকেই লিখে পাঠাবো করে আর নানান কারণে লেখা হয়ে ওঠেনি। তো যাই হোক, এবারে ঘটনায় আসি। সাল তখন 2001 কি 2 হবে। আমার 2 ছেলেমেয়ের বয়স তখন 11 বছর আর 6 বছর। সেই সময় আমাদের পাড়ার এক ছেলে মনা, সে দীঘা যাওয়ার ট্যুর করেছিল। যে কজন হয়েছিল বাস ছাড়ার জন্য যথেষ্ট নয়, তাই মনা হন্যে হয়ে পড়েছিল লোক জোগাড় করার জন্য। তোমার কাকুর কাছে এসেও ও রিকোয়েস্ট করে, বলে, দাদা জানো তো এবছর দীঘায় যাওয়ার বাস ছাড়ছি, কিন্তু সিট পূরণ হচ্ছে না গো। তাই তুমি বৌদি আর বাচ্চারা মিলে একটু চলো না, পুরো টাকা লাগবে না, হাফ টাকায় দিও না হয়। কিন্তু তোমার কাকু সাফ মানা করে দিলেন, বললেন, না না, আমি এখন যেতে পারবো না, আমার এখন খুব কাজের চাপ। ওরা যদি যেতে চায় তো যাক, আমার আপত্তি নেই, তবে গেলে কিন্তু দেখে শুনে রাখবি, তোর দায়িত্ব এটা, আর হাফ নয় পুরো টাকাই নিস। এই শুনে আমার ছেলে মেয়ে দুজনেই তো লাভ আছে, তাই ওদের দিকে তাকিয়ে সেসবটি আমিও রাজি হয়ে গেলাম। তো যাই হোক, 2 দিন পর রাতে বাস ছাড়ল। আমাদের পৌঁছানোর কথা ছিল সকালে, কিন্তু নানান কারণে যখন দীঘায় পৌঁছলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল। তাই সেদিন আর বেরোনোর কোনো স্কোপ ছিল না। হোটেলে উঠে ফ্রেশ হয়ে বসতে বসতেই ডিনারের টাইম হয়ে গেল। তারপর রাতের খাবারটা খেয়ে যে যার রুমে আসি আমরা। প্রত্যেকটা রুমে 4 জন করে থাকার ব্যবস্থা করেছিল, কিন্তু যেহেতু আমি বাচ্চা নিয়ে 3 জন ছিলাম, তাই ওরা আমার রুমে একজন মহিলাকে পাঠায়। তার আবার একটা মেয়ে আছে। তিনি আমাদের রুমে এসে আমার ছেলেকে দেখে বলে যে এই রুমে উনি থাকবেন না। কারণটা, আমার ছেলে, ওনার একটা মেয়ে আছে, তাই এত বড় একটা ছেলের সঙ্গে কোনো মতেই থাকা যাবে না। আমি তখন ওনাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুতেই মানলেন না। এমনকি মনা আর ওর বন্ধুরাও এসে ওনাকে অনেক বোঝালো, ওদের কথাও উনি শুনলেন না। অগত্যা তখন আমাদের জন্য মনা অন্য আর একটা হোটেলে একটা রুম বুক করলো। বেশি দূরে নয়, কাছেই, 2-1 মিনিটের হাঁটা পথ। তো সেখানে মনা আমাদের নিজেই ছাড়তে গিয়েছিল। এবারে এখানে ওই হোটেলটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন, কারণ যত ঘটনা সব এই হোটেলটাকে ঘিরেই। গেটের কাছেই একটা জার্মান শেফার্ড কুকুর, মোটা একটা চেন দিয়ে বাঁধা। গেট দিয়ে এন্টার করলে সামনেই রিসেপশন। রিসেপশনের ঠিক উল্টো দিকের দেয়ালে একটা জু মতো করা। সেখানে বেশ কয়েকটা বাঁদর লাফালাফি করছে, আর এক পাশে 2টো বদ্যি আর টিয়ে পাখির খাঁচা। তো
এরপর আমরা রিসেপশন থেকে চাবি নিয়ে রুমে এলাম। দরজাটা খুলতেই আমার চক্ষু তো চড়ক গাছ। রুমের যা বেহাল অবস্থা দেখেই তো আমার গাটা গুলিয়ে উঠল। ভ্যাপসা একটা গন্ধ ঘরটায়, ঝুল নোংরায় ভর্তি। শুধু একটা বেড আর একটা ড্রেসিং টেবিল, তারও আবার আয়নাটা ভাঙা। দেখে মনে হচ্ছিল যেন কেউ কিছু ছুঁড়ে বেড়ে ভেঙেছে। বেড কভারটাও ময়লা। আমি তখন মনাকে বলি, এই রুমে কি করে থাকি বলো তো ভাই? দেখেছো রুমের অবস্থা? এখানে কোনো মানুষ থাকতে পারে? তারপর আমরা দুজনেই আবার এলাম রিসেপশনে, ওনাদের জানালাম ব্যাপারটা। ওনারা তখন বলেন, সরি ম্যাডাম, আসলে আপনাদের এমার্জেন্সি একটা রুমের দরকার ছিল তো, অথচ আমাদের কাছে ওটা ছাড়া আর কোনো রুম নেই, তাই দিয়েছিলাম। কিন্তু এত রাতে কোনো ক্লিনারও তো নেই। আপনারা আজকের রাতটা একটু কষ্ট করে থাকুন, কাল সকালে রুমটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করব। তো এরপর আমি একটা ঝাঁটা চেয়ে এনে নিজেই সেই রুমটা পরিষ্কার করতে লাগলাম। মনা তখনও ঠায় দাঁড়িয়ে বারবার করে আমার কাছে ক্ষমা চাইছিল। আমার নিজেরই খুব খারাপ লাগছে বৌদি, দাও না আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি তখন ওকে যেতে বললাম। আরে না না, এ কোনো ব্যাপার না, অনেক রাত হয়েছে, তুমি এখন যাও, কোনো অসুবিধা হলে জানাবো, যাও তুমি। তো এরপর ও চলে গেল। তারপর থেকে শুরু হলো আসল ঘটনা। রাত তখন প্রায় 12টা। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়েছি। মেয়ের বায়না ছিল যে ও ধারে শোবে, তাই আমি এক ধারে আর ও এক ধারে, মাঝখানে ছেলে। এভাবেই ঘুমোচ্ছিলাম আমরা। কিন্তু রাত যখন এই 2টো মতো বাজে, হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। দেখি রুমের ফ্যানটা চলছে, ক্যাচ 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 করে একটা কর্কশ আওয়াজ হচ্ছে। কিন্তু আগেই তো বলেছিলাম যে আমরা শীতকালে ট্যুরে গিয়েছিলাম, তাই কোনোভাবেই তখন ফ্যান চালানোর কথা নয়, পাখা বন্ধই ছিল। তাহলে ওটা চালালো কে? তাকিয়ে দেখি ছেলে মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, অতএব ওরা তো চালায়নি। তো এরপর আমি ফ্যানটা অফ করতে গেলাম, কিন্তু এটা কি, সুইচটা তো অফই আছে, তাহলে ফ্যানটা চলছে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারলাম না ব্যাপারটা। তবুও বেশ কয়েকবার আমি সুইচটা টেপাটেপি করলাম, কিন্তু না, কিছুই হলো না। এমন সময় হঠাৎই আবার একটা ঘটনা। হঠাৎই ছমছম ছমছম করে একটা নুপুরের আওয়াজ পেলাম আমি। আওয়াজটা বাইরে থেকে নয়, আওয়াজটা হচ্ছে রুমের ভেতরে, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। একবার শব্দটা কাছে আসছে, একবার দূরে সরে যাচ্ছে। অথচ আমরা 3 জন বাদে ওই রুমে আর কেউ নেই। আমার গাটা তখন যেন কেমন কাটা দিতে লাগলো। এইসব কাণ্ড যখন চলছে, তারই মধ্যে আবার আরো একটা ব্যাপার যোগ হলো। রুমের পাশের কমন ওয়াশরুমটা থেকে শাওয়ারে জল পড়ার আওয়াজ পেলাম আমি। আমি তো তখন আরো ভয় পেয়ে গেলাম যে কেউর ভেতরে, বাইরের কেউ তো ওর ভেতরে ঢুকতে পারবে না, ওটা তো রুমের সঙ্গে অ্যাটাচ। তাহলে তারপর সাহস করে আমি এগিয়ে গেলাম, গিয়ে ওয়াশরুমের দরজাটা খুলে উকি দিলাম আমি ভেতরে। দেখি কেউই নেই ভেতরে, অথচ জল পড়ছে। আমি তো তখন অত শীতের মধ্যেও দরদর করে ঘামছি। তারপর ঢুকে ওটা বন্ধ করে দিলাম আমি। দিয়ে যখন বেরিয়ে এলাম, দেখি ওই নুপুরের আওয়াজ, ফ্যান সবই তখন বন্ধ। তারপর আমি আবার শুয়ে পড়লাম।
চোখটা সামান্য একটু লেগেছে, হঠাৎই শুনতে পাই আবারও শাওয়ারের জল পড়ছে, সঙ্গে আবারও সেই ছমছম ছমছম করে নূপুরের আওয়াজ। এবার আমি যতটা না ভয় পেলাম তার চেয়েও বেশি বিরক্ত লাগছিল আমার। তারপর আবার যেই উঠতে যাব, হঠাৎই আমাদের বেডটা আপনা আপনি রুমের মাঝখান থেকে ডান দিকে সরে গেল। আবার সেটা ডান দিকের দেয়াল থেকে এক ঝটকায় সরে গিয়ে আবার যথাস্থানে সরে এলো। আমি তো তখন পুরো স্ট্যাচু হয়ে গিয়েছি, বুঝতেই পারছিলাম না যে সব কি হচ্ছে আমাদের সঙ্গে। কিন্তু এত কিছুর মধ্যেও আশ্চর্যের ব্যাপার, আমার ছেলে মেয়ে দুটো তখনও বিবরে ঘুমোচ্ছে, কোনো সার নেই ওদের। ওদের দেখে তখন আমার আরো ভয় করতে লাগলো। এতক্ষণে আমি বুঝতে পেরে গিয়েছি যে না, যেসব ব্যাপার ঘটছে তা কোনোটাই স্বাভাবিক নয়, কিছু একটা গন্ডগোল অবশ্যই আছে। আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছিল তখন আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে। আমার যা হয় হোক, ওদের যেন কিছু না হয়। আমি তখন হাত জোর করে তার উদ্দেশ্যে তখন বলি, আমি জানি না তুমি কে, কিন্তু কিন্তু আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তাও যদি ভুলবশত কিছু করে থাকি আমাদের ক্ষমা করে দাও। এমনিতেই অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। দয়া করে আমাদের রেহাই দাও। এরকম করো না, এরকম করো না। এই বলে আমি তখন গুরু মন্ত্র জপ করতে শুরু করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সব শান্ত হয়ে গেল। তারপর বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে সারাটা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম। পরদিন সকালে আমি বাচ্চাদের ফ্রেশ হতে বলে সবার আগে গেলাম রিসেপশনে। গিয়ে তাদের সমস্ত ঘটনাটা জানালাম। ওরা এমন ভান করলো যেন আমি মিথ্যে কথা বলছি। বলে, আপনি এসব কি বলছেন ম্যাডাম? আপনার কোথাও ভুল হচ্ছে। নূপুরের আওয়াজ কোত্থেকে আসবে? গেটের সামনে ওই তো কুকুরটা বাঁধা থাকে না, হয়তো ওরই চেনের আওয়াজ পেয়েছেন আপনি। আমি তখন আর কি বলবো, এটা কোনো যুক্তি হলো? আমাদের বাড়ি তো কুকুর আছে, কোনটা নূপুরের আওয়াজ আর কোনটা চেনের আওয়াজ আমি খুব ভালো করেই জানি। তো যাই হোক, এরপর ফ্রেশ হয়ে আমরা গেলাম ওই হোটেলে। ওখানেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছিল। তো আমরা ঢুকতেই মনা আর ওর বন্ধুরা আমাদের দিকে এগিয়ে এলো। সবারই চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ। এরপর ওরা আমায় জিজ্ঞেস করলো, বৌদি, তোমরা সবাই ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমাদের সঙ্গে? বলা বাহুল্য, আমি তো একটু অবাকই হয়ে গেলাম। ওরা কি তাহলে সব জানে? কে বললো ওদের এসব কথা? তখন আমি বাচ্চা দুটোকে আগে খেতে পাঠিয়ে দিলাম। ওদের সামনে গতকাল রাতের কথাগুলো বললে হয়তো ওরা ভয় পেতে পারে, সেই জন্য। তোরা খেতে গেলে মনাকে তখন গতকাল রাতের সমস্ত ব্যাপার বললাম আমি। শুনেই ও তখন বলল, উকিলবাবুর মুখে শোনার পর এইরকম কিছু একটা আশঙ্কা করেছিলাম আমরা, সেই জন্য সারাটা রাত চিন্তায় আমরা কেউ ঘুমোইনি, সবাই ছাদের উপর ছিলাম। আমি বললাম, উকিলবাবু কি কথা মনা? পরিষ্কার করে বলো তো আমাকে, ব্যাপারটা কি? ও তখন বলল, তোমাদের যখন এই হোটেলে ছেড়ে দিয়ে এলাম, আমাদের সঙ্গে যে উকিলবাবু এসেছেন উনি তখন আমাকে জিজ্ঞেস করলেন যে কোন হোটেলে রেখে এলাম তোমাদের। আমার মুখে তখন ওই হোটেলের কথা, ওই রুমটার কথা শুনতেই ওনার চোখ দুটো তো বড় বড় হয়ে গেল। বলেন, ওই হোটেলে ওই রুমে থাকবে ওরা? ওখানে কোনো মানুষ থাকতে পারে না, পুরো ভূতুরের রুমটা। বছরখানেক আগে ওই রুমে জোড়া মার্ডার হয়েছিল, দুজনই মহিলা। যেহেতু ওরা কলকাতারই বাসিন্দা ছিল, তাই ভাগ্যবশত কেসটা আমার হাতে এসেছিল। এরপর থেকে শুনেছি ওই রুমে নাকি অদ্ভুত রকমের সব ঘটনা ঘটে। কেউ নাকি এরপর থেকে থাকতে পারে না ওই রুমে। ওই রুমে ওরা
থাকবে কি করে বলো তো? সেই শুনে আমারও তো খুব চিন্তা হতে লাগলো যে ওই অবস্থায় দুটো বাচ্চাকে নিয়ে তুমি থাকবে কি করে। সেই জন্য কাল সারাটা রাত আমরা এই হোটেলের ছাদেই ছিলাম, যাতে কিছু হলেই সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারি। এই সকাল 5টা নাগাদ আমরা সবাই রুমে এলাম। তো এসব শোনার পর আমার তো আর কিছু বলার ছিল না। এখনো 2টো রাত থাকতে হবে আমাদের ওই হোটেলে। এসব ভাবতে ভাবতেই তারপর আমি গেলাম খেতে। তারপর সারাটা দিন হইহুল্লোড় করে মোটামুটি ভালোই কাটলো। কিন্তু রাতে আবারও যখন ওই হোটেলে ওই রুমে ঢুকছি, কিছুতেই তো আর আমার মন চাইছিল না এক রাতও ওখানে থাকার। মনারা সেদিনও ওদের হোটেলের ছাদেই রাত কাটায়। এদিকে আমাদের সঙ্গে সেদিন রাতেও ওই সেম ঘটনাই ঘটে। সেই জল পড়া শব্দ, নুপুরের শব্দ সেদিনও আমি পেয়েছি। ফ্যানটাও মাঝে মাঝে নিজে নিজেই চলে, আবার নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তবে অবশ্য বেডটা সেদিন আর কিছু হয়নি। তো এর পরদিন সকালে আবার ওই হোটেলে আমরা যখন ব্রেকফাস্ট করতে গেলাম, মনা তখন জানালো যে সবাইকে রেডি হতে, আজ বিকেলেই আমরা ফিরে যাব। বিকেল 4টের বাস ছাড়বে। এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ শুধুমাত্র একটাই, আমরা যে ওই ভৌতিক রুমটায় ছিলাম, আর রিস্ক নেওয়া উচিত নয়। তবে যে মহিলার জন্য আমাদের নিজেদের রুম ছেড়ে ওখানে উঠতে হয়েছিল, এত ভোগান্তি ভোগ করতে হলো আমাদের, তার জন্য কিন্তু তিনি সামান্যতম অনুতপ্ত নন। এইসব যখন শুনলেন তখন তো অন্তত বলতে পারতেন যে থাক, তোমাদের আর ওখানে যেতে হবে না, সবাই মিলে আমরা এখানেই থাকবো বাকি দিনগুলো। আসলে দুনিয়ায় কিছু মানুষ এমনও আছে যারা শুধুমাত্র নিজেরটুকুই বোঝে। তার জন্য কার কি হলো তাতে তাদের কিছুই এসে যায় না। এই ছিল বন্ধুরা